তো বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস তোমাদের হাতে আর মাত্র 2 থেকে 3 মাস, ওই মোটামুটি ধরে নাও যে 80-90টা দিন তুমি পাচ্ছ। এবার এই দিনগুলো তুমি কিভাবে কাটাবে, কি পড়লে পরে খুব সহজেই যেন তুমি পরীক্ষাটা পাশ করতে পারো, সেই জন্য দেখো আমি তোমাকে সবসময় একটা কথা বলি, এখনকার সময়ে কিন্তু বস কম্পিটিশন প্রচণ্ড টাফ। সবাই কিন্তু খুব ভালো পড়ছে, আর তাদের কাছ থেকে যদি একটা সিট তোমাকে ছিনিয়ে নিতে হয়, তাহলে কিন্তু বস তোমাকে সেই লেভেলের পড়াশোনা করতে হবে, মানে সেইভাবে কিন্তু পড়তে হবে তোমাকে। আর সেই জন্য আমি তোমাদের দেখো কোনো বিষয় ধরে নয়, কোনো টপিক ধরে নয়, আমি কেবলমাত্র তোমাদের বিগত 5 বছরের যে প্রশ্নপত্রগুলো হয়েছে এই ডব্লিউবিপি কেপি মিলিয়ে, জিকে ম্যাথ জিআই এই 3টে বিষয়ের উপরে যে প্রশ্নপত্রগুলো হয়েছে আমি সেইগুলো তোমাদের তুলে আলোচনা করিয়ে দেবো একদম ডিটেলসে। তুমি তো জানোই যে দাদা কীভাবে প্রিভিয়াসের প্রশ্নপত্রগুলো করাই। এইভাবে তুমি যদি এই 5 বছরের প্রশ্নপত্রগুলো যেগুলো আমি করাবো এগুলো পড়ে নিতে পারো, একটা প্রশ্নের জন্য তোমাকে এদিক ওদিক কোনো দিকে তাকাতে হবে না। এই ভরসাটুকুনা রাখো, রেখে দেখো পার ডে, যেমন আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি এই কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর যে এক্সামটা হয়েছিল সেখানকার প্রথম 10টা প্রশ্ন আমরা আলোচনা করব। এইভাবে তুমি পার ডে 10টা করে প্রশ্ন পড়া কিন্তু আহামরি কঠিন বিষয় নয় বস। তোমাকে মনে রেখো, এবারে কিন্তু তোমাকে এক্সামটা দুটোই পাস করতে হবে, এই কলকাতা পুলিশ বলো আর ডব্লিউবিপি বলো। আর তুমি তো জানোই যে এই কলকাতা পুলিশ আর ডব্লিউবিপির জন্য আর কি আলাদা করে পড়ার কোনো যুক্তিই নেই, দুটোতেই সেম সিলেবাস, ঠিক আছে? হয়তো নাম্বারের আর কি এদিক ওদিক কম বেশি আছে। বিষয়টা বুঝতে পারলে? সেই জন্য বলছি ভালো করে, আমি দেখো প্রত্যেকটা প্রশ্নর সাথে এক্সট্রা রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নই খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ে নাও, পড়ে নিয়ে সেগুলো রিভিশন করো, আর এর বাইরে তোমাকে কোনো দিকে তাকাতে হবে না। চলো, তা দেখো আজকের এই ক্লাসে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রথম 10টা প্রশ্ন আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটা কি এসেছিল, যে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। দাদা প্রশ্ন আমাকে বুঝতে হবে, বলছে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, মানে দাদা কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? দেখো গ্লিসারিন আছে, লবণের দ্রবণ, চিনির দ্রবণ আর পেট্রোল। এর মধ্যে এই লবণের দ্রবণটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা কোনো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তাহলে এবার আমরা দেখব দাদা, এই তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? এই সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মাথায় রাখবে। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো দাদা? এই চিনির দ্রবণ, পেট্রোল, গ্লিসারিন, কেরোসিন, টেট্রাক্লোরোমিথেন, এগুলো সবগুলোই আর কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। দেখো এই যে প্রশ্নটা এই তড়িৎ বিশ্লেষণ এই টপিক থেকে এসেছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, দেখো আমার কাছে 9-10-এর পুরনো তোমার আর কি সায়েন্সের বই রয়েছে, সেখান থেকেই দেখছি এই তোমার ডব্লিউবিপি কেপিতে যে সায়েন্সের প্রশ্নপত্রগুলো হয়ে যায় একদম সেখান থেকেই তুলে দিয়েছে, হয়তো একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার এই টপিকটা আমরা একটু দেখে নেব, ছোট্ট করে দেখে নেব, বেশি গভীরে আমরা ঢুকবো না, যে এর মধ্যে থেকে আর কি পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেগুলো একটু দেখে নেব। সবার প্রথমে দেখো দাদা, তড়িৎ বিশ্লেষ্য মানে বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? মাথায় রাখবে, যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে ওই তোমার তড়িৎ পরিবহন করতে সক্ষম, মানে তড়িৎ পরিবহন করতে পারে, সেই সকল পদার্থগুলোই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন তোমার এই গলিত লবণ ক্ষার, এই শব্দ দুটো মাথায় রাখবে, লবণ ক্ষার আর ওই অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যাসিডের মধ্যে তো কত অ্যাসিড রয়েছে তুমি তো বুঝতেই পারছো। মোদ্দা জিনিস মাথায় রাখবো, লবণ ক্ষার আর অ্যাসিডের মধ্যে যেগুলো পড়ছে সেগুলোই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর এই সকল পদার্থগুলিকেই আয়নীয় যৌগ বলা হয়। পরীক্ষায় যদি এই প্রশ্নটাই ঘুরিয়ে এইভাবে দেয় যে নিচের কোনটি আয়নীয় যৌগের উদাহরণ, সঠিক উত্তর কিন্তু এই লবণের দ্রবণই হবে। বিষয়টা বুঝতে পারলে? চলে আসি, দেখো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনটা? মাথায় রাখবো যে সকল পদার্থ জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তারাই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন বিশুদ্ধ জল, চিনির দ্রবণ মানে চিনির জলীয় দ্রবণ, অ্যালকোহল, এগুলো সকলেই হচ্ছে সমযোজী যৌগ অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, বিষয়টা বুঝে নিলে। তার সাথে এই পয়েন্টে দেখে নাও ভোল্ট মিটার কি দাদা?
যে পাত্রে আর কি, যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে আর কি গলিত বা দ্রবীভূত অবস্থায় রেখে তড়িৎ বিশ্লেষণ করানো হয়, সেই পাত্রটাই হচ্ছে আর কি, মানে সেটাই হচ্ছে ভোল্টমিটার বা তড়িৎ বিশ্লেষণ কোষ। মাথায় থাকবে। চলো, আচ্ছা এখানে আর একটা পয়েন্ট আমি বলছি, যদি এমন প্রশ্ন দিয়ে দেয় যে বলে দিল যে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তখন অ্যান্সারটা কি করবে, যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। এই তত্ত্বটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা এখান থেকে দেখো এই অ্যানোড আর ক্যাথোডটা একটু দেখে নাও। দাদা অ্যানোড হচ্ছে কি, অ্যানোড হচ্ছে মানে যে তড়িৎদ্বারটি ওই তোমার হচ্ছে পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, পজিটিভ ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, সেটাই দাদা অ্যানোড। আর যে তড়িৎদ্বারটি ওই নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে ক্যাথোড। আমার কথা বুঝতে পারছো? অনেকে মনে করে যে দাদা এ কী পড়াচ্ছে, এগুলো কি কখনো আসবে কি না, দরকার কি, আমরা পড়ে নেব, যদি চলে আসে আমরা কিন্তু একটু খেটে পড়ো, ঠিক আছে? দেখো তুমি না পড়লে মানে কি বলবো, অনেকে আছে যারা কিন্তু এইভাবে মানে একদম খেটে পড়ছে, মানে ডিটেলসে পড়ছে, এক একটা প্রশ্ন যেটা কোথা থেকে ধরেছে, কোন টপিক থেকে ধরেছে, সেই টপিকটা কিন্তু এইভাবে খেটে পড়ছে। সেইভাবে পড়লেই কিন্তু তবেই কাজ হবে। আমি বারবার করে বলছি, কম্পিটিশন প্রচণ্ড টাফ, সবাই কিন্তু সেই লেভেলের পড়াশোনা করছে, তোমাকেও পড়তে হবে, ঠিক আছে? দেখো মাথায় রাখবা যে এই তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলা হয়। দুই রকমের আয়ন রয়েছে, একটা দাদা ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। দাদা ক্যাটায়ন মানে যেখানে প্লাস চিহ্ন আমরা দেখব সেটাই হয়ে যাবে, প্লাস চিহ্ন মানে বুঝতেই পারছো যে পজিটিভ আয়ন, সেটাই হচ্ছে ক্যাটায়ন। আর মাইনাস চিহ্ন দাদা যেখানে থাকবে অর্থাৎ নেগেটিভ আয়নই হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে? এবার দেখো এই উদাহরণগুলো একটু মাথায় রাখবে, কারণ এই বই থেকে প্রশ্ন তুলছে যেহেতু, উদাহরণগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। যে ক্যাটায়নের উদাহরণ হচ্ছে হাইড্রোজেনের আয়ন, কিউপ্রিক আয়ন, অ্যানায়ন হচ্ছে ক্লোরাইডের আয়ন, নাইট্রেট আয়ন, এগুলো হচ্ছে অ্যানায়নের উদাহরণ। মাথায় থাকবে তো? চলো, আর দেখো এখান থেকে এই পয়েন্টটা একটু দেখে নাও, যে জলের তড়িৎ বিশ্লেষণ করতে হফম্যান ভোল্টমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। দেখো যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের উপর সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডের উপর সঞ্চিত গ্যাসের আয়তনের দ্বিগুণ হয়। মাথায় রাখবে কি বললাম, জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের উপর সঞ্চিত গ্যাসের আয়তন অ্যানোডের উপর সঞ্চিত গ্যাসের আয়তনের দ্বিগুণ হয়, ঠিক আছে? এরপরেই কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন হয়তো এরকম ঘুরিয়েও দিতে পারে, বলতে পারে যে জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোডে যে গ্যাসগুলো উৎপন্ন হয় তাদের অনুপাত কত? মাথায় রাখবে 2:1। এটা এই বইতে তোলা নেই আর কি, মানে আমি বলে দিলাম, এটা একটু শুনে মাথায় রাখবে। আচ্ছা দেখো জলের তড়িৎ বিশ্লেষণের সময় এই ক্যাথোডে যে গ্যাসটি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, সেটা নীল শিখার মতো করে জ্বলে, ঠিক আছে? মানে নীল শিখায় জ্বলতে থাকে। আর অ্যানোডে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। চলো, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে আর এখান থেকে দেখতে হবে না, চলে আসি পরের প্রশ্ন, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি পড়ে নিবা প্রত্যেকটা প্রশ্ন, তুমি আজকের এই 10টা প্রশ্ন পড়ে নাও না, তারপরে তুমি আমাকে বলো যে দাদা তুমি কি দিলে, ঠিক আছে? চলো, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমাটা কত? কিচ্ছু না, প্রত্যেকটা প্রশ্নই আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো, একটু বুঝে নাও। এই যে দাদা একটা আয়তকার মাঠ, এবারে দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা, সঙ্গে সঙ্গে বলবা যেটা লম্বায় দেখায় সেই বাহুটাই হচ্ছে দৈর্ঘ্য। এবার আর যেটা খাটো বা ছোট রয়েছে সেটা হচ্ছে প্রস্থ। ওরা বলছে এই দৈর্ঘ্যটা নাকি প্রস্থের দ্বিগুণ, তার মানে তুমি সঙ্গে সঙ্গে ধরবা প্রস্থের যেহেতু দ্বিগুণ, প্রস্থ যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য নাকি প্রস্থের দ্বিগুণ, মানে এই x এর দ্বিগুণ অর্থাৎ 2x। বিষয়টা বোঝা গেল? এবার ওরা বলছে যে মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার। তুমি বলো যে আয়তক্ষেত্রের মানে ক্ষেত্রফলের সূত্রটা কি বলে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে, সেটা ওরা দিয়ে দিয়েছে 338। ব্যাস এইটুকুনে ওরা বলেছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দা 2x আর x গুণ করলে 2x স্কোয়ার হচ্ছে, এটা সমান হচ্ছে 338, 2 দিয়ে এটাকে কাটলে পরে হয় কত? এক্স স্কোয়ার সমান, দ্বারা একটু লেখাগুলো দেখবে, 169 হচ্ছে, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান যদি 169 হয় তাহলে কার বর্গ? তুমি সঙ্গে সঙ্গে 13 তার 169 হয়, অর্থাৎ এক্স সমান 13, এক্স সমান 13 আসলো। তাহলে এক্স সমান যদি 13 আসে, তুমি সঙ্গে সঙ্গে বলো দাদা প্রস্থ হয়ে যাচ্ছে 13 আর দৈর্ঘ্য তার দ্বিগুণ, তার মানে 26।
তাই তো বস। এবার পরিসীমা জানতে চেয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে 26 আর 13 যোগ করলে হয় কত? 39। 39-এর সাথে 2 গুণ করলে 78। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে এবার দেখো একদম ডিটেলসে বুঝে নাও, এই সূত্রগুলো মুখস্থ করে নাও যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, দেখো আয়তক্ষেত্রের বাইরে দিয়ে যদি রাস্তা যায় তাহলে সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল হবে 2 × রাস্তা দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ 2 × রাস্তা। এই সূত্রগুলো আমি এই কারণেই মাথায় রাখতে বলছি। দেখো এগুলো কিন্তু কনসেপ্ট দিয়েও কিন্তু করা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমার সময়টা একটু বেশি লেগে যাবে। তুমি এই ছোট ছোট সূত্রগুলো একটু মাথায় রাখবা, দেখবা দেখবা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, কিচ্ছু না, একটু পড়লেই কিন্তু মাথায় রাখতে পারবে। দেখো বাইরে দিয়েই যখন রাস্তা যাবে তখন হবে 2 × রাস্তা দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ 2 × রাস্তা, ভেতর দিয়ে রাস্তা গেলে পরে 2 × রাস্তা দৈর্ঘ্য যোগ প্রস্থ শুধু বিয়োগ 2 × রাস্তা, আর মাঝখান দিয়ে যদি রাস্তা যায় তাহলে সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তা ইন্টু মানে ব্র্যাকেটের মধ্যে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থ বিয়োগ রাস্তা, মানে এই দুটো একই, শুধু দুইটোই হবে না। ঠিক আছে, মানে মাঝখান দিয়ে গেলে। আর এখানে দেখে নাও বৃদ্ধিতে হবে a + b + ab/100, বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি বলে সেক্ষেত্রে a - b - ab/100, আর হ্রাস বললে পরে সেক্ষেত্রে a + b - ab/100। আমি সব সূত্রের উপরে অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো, অসুবিধা নেই। ট্রিপলেটগুলো একটু মাথায় রাখবে। দেখো মানে কোন ট্রিপলেটগুলো কাজে লাগবে যে 3, 4, 5, মানে লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে অতিভুজ 5 হতে বাধ্য। ঠিক আছে, লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, সেক্ষেত্রে অতিভুজ 13 হতে বাধ্য। তুমি শুধু এইভাবে মাথায় রাখো। দেখো আমি সব অ্যাপ্লাই করা শিখিয়ে দেবো। 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 7, 24, 25, 8, 15, 17, এই ট্রিপলেটগুলো মাথায় রাখবে। এবার দেখো আমরা প্র্যাকটিস করে নেবো বেশ কিছু এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নয়, আমি রেখেছি 10টা প্রশ্ন এই আয়তক্ষেত্রের উপরে, একটু দেখে নাও। বলছে একটি আয়তক্ষেত্রাকার পার্ক যেটা হচ্ছে 40 মিটার দীর্ঘ, মানে দৈর্ঘ্যটা কত দাদা? দৈর্ঘ্য ওরা বলছে 40, আর 25 মিটার চওড়া, মানে এটা হচ্ছে 25টা হচ্ছে প্রস্থ, বেশ ভালো কথা। এবার পার্কের বাইরে দিয়ে তোমার এই এত মিটার চওড়া একটি পথ তৈরি করা হয়েছে, পথের এলাকা খুঁজুন, মানে পথের ক্ষেত্রফলটা খুঁজুন। সঙ্গে সঙ্গে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবে? তুমি বলবে দাদা 2 × রাস্তা কত? 2.5, ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ 2 × রাস্তা, 2 × রাস্তা মানে 2 এর সাথে 2.5 গুণ করলে একবারে বসিয়ে দাও 5। তাহলে দেখো এগুলো মুখে মুখেই করতে পারবা। 40 আর 25 হচ্ছে 65, আর 5 70, 70-এর সঙ্গে তুমি যদি মানে এইটুকু যোগ করে দাও 70 হলো ব্র্যাকেটের মধ্যে, আর এখানে 2.5 × 2 মানে 5, 5 70 কত? 350। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। বিষয়টা বোঝা গেল কোন সূত্রটা অ্যাপ্লাই হলো? ওই দেখো এই যে বাইরে দিয়ে যে কথাটা বলেছে সেইটা দিয়ে, মানে সেই সূত্রটা এখানে বাইরে বলেছে, তাই বাইরে সূত্র অ্যাপ্লাই হলো। দেখো বলছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য, সঙ্গে সঙ্গে তুমি একটা ছবি তৈরি করে নাও। এই যে আয়তক্ষেত্র দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে 2x। এবার বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে তোমার 60 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? সঙ্গে সঙ্গে তুমি বলো, এখানে দেওয়া আছে পরিসীমা, তাহলে আগে সবার প্রথমে পরিসীমার সূত্রটা অ্যাপ্লাই করবা, করে নিয়ে দৈর্ঘ্য প্রস্থের মানটা বার করে নিয়ে তুমি ক্ষেত্রফলের দিকে যাবা, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে বলবা আমরা জানি পরিসীমা সমান কি 2 × দৈর্ঘ্য হচ্ছে এখানে 2x দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ x, এটা সমান 60। সঙ্গে সঙ্গে বলবা দাদা এটুকু যোগ করলে হয় 3x, আর তার সঙ্গে 2 গুণ করলে 3 × 2 = 6, একবারে করে দিলাম 6x সমান, এটা 60 ছিল, হ্যাঁ 60 সেন্টিমিটার, তাহলে x এর মান দাঁড়িয়ে যাবে 10, তাই না বস? তাহলে x সমান যদি 10 হয়, সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে 10 হলে এখানে হবে 20, একটু দেখে নাও, তাই না বস? এবার ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, 20 10 কে 200, আমাদের অপশন বি সঠিক উত্তর। বি মানে অপশন 2 এই রয়েছে বি। বিষয়টা বুঝতে পারলে খুব সহজেই করতে পারবে। দেখো পরে প্রশ্নটা পড়ো, আর যারা পারো এইগুলো বিষয় তোমরা চটপট একটু রিভিশন করে নিবা, ঠিক আছে, মানে প্র্যাকটিস করে নিবা। বলছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান তার দৈর্ঘ্যের মানের হচ্ছে 6 গুণ। এই তো দাদা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের 6 গুণ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। বলছে যদি দৈর্ঘ্য
প্রস্থের চেয়ে 2 সেমি অধিক হয়। আচ্ছা, প্রস্থ যদি আমি ধরি এক্স, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে যাবে তার থেকে এই এক্সের থেকে 2 সেমি অধিক মানে বেশি। এখানে কিন্তু 2x করবা না, x+2 হবে। একটু লেখাটা দেখো। আর ওরা বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নাকি দৈর্ঘ্যের এই যে দৈর্ঘ্যটা যা বেরোলো এর সাথে 6 গুণ করলে যেটা হবে সেইটাই ওরা বলছে যে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র তুমি অ্যাপ্লাই করো এখানে, সঙ্গে সঙ্গে বলবা দাদা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা দেখছি যে 2 প্লাস মানে x+2 এটা দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে x, মানে এই দুটো গুণ করলাম, তাই তো বস? এটা করলে পরেই ক্ষেত্রফল চলে আসবে এই দৈর্ঘ্যের 6 গুণ। দৈর্ঘ্যের 6 গুণ 6x + 12, ব্যাস করো। দেখো এখানে তুমি একটু গুণ করো, দেখো মিডিল টার্ম আসুক, কনসেপ্টের উপর যাও। অপশান টেস্ট এখনই আমি বলবো না, ঠিক আছে? তুমি কনসেপ্ট দেখো। তাহলে x² + 2x আর এদিকে 6x + 12, তাই না? তাহলে এবার তুমি এটাকে পাশে নিয়ে আসো। তাহলে নিয়ে আসলে পরে কি হয়ে যাচ্ছে, আমি ওপরে করছি, একটু কষ্ট করে দেখে নাও, ঠিক আছে? x² আর এদিকে চলে আসবে -6 আসলে পরে এদিকে 2 বাদ চলে গিয়ে হবে তোমার -4x আর -12 মিডিল টার্ম করবো আমরা, অসুবিধা নেই, সমান 0। এবার এই 12কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদের গুণ করলে 12 আসে, যোগ বিয়োগ করলে 4 আসে। সঙ্গে সঙ্গে বলবা দা 6 আর 2, 6 দুগুণী 12 হয়, আর 6 আর 2 এর বিয়োগফল 4 হয়। এবার দেখো, এবার এই চিহ্নগুলো কিন্তু তুমি কি করে বসাবে সেটা দেখো। দেখো এখানে এই 6 আর 2কে গুণ করলে 12 আসে, কিন্তু -12, তার মানে 6টাকে তোমাকে মাইনাস নিতে হবে আর 2টাকে প্লাস নিতে হবে, তাহলেই তো প্লাসে মাইনাসে এই মাইনাস চিহ্নটা আসবে, আর এখানে মাইনাস চিহ্ন আসবে। দেখো যোগ বিয়োগ করে 4 আসতে হবে, তার মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দা 6 যেহেতু আমাদের মাইনাস নিতে হবে, তাহলে পরে আমরা বলবো যে -6 থেকে +2 চলে গেলে 4 চলে আসে, বিয়োগ করলাম এক্ষেত্রে -4 হলো। বিষয়টা বুঝতে পারলে? তাহলে পরে এখানে কোন মানটা নেবে? দেখো এক্স এর দুটো মান বেরোলো, এগুলো হয়তো করে এসেছো, তাও আমি একটু মানে বিস্তারিত বলছি। এক্স সমান একটা যেটা মাইনাসে থাকে সেটাই, সেই মানটাই তুমি নেবে, ঠিক আছে? তাহলে এক্স সমান 6 নেবে। তাহলে এখানে দেখো এক্স সমান যদি 6 নাও, তাহলে কি হচ্ছে, এই প্রস্থটা হয়ে যাচ্ছে 6 আর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তার থেকে 2 বেশি 8, 6টা 48। এটা একদম অরিজিনাল কনসেপ্টের উপরে আমরা গেলাম, মানে আমি তোমাকে এখনই আর কি অপশান টেস্ট করতে বলছি না, তুমি আগে কনসেপ্টটা বুঝে নাও। বুঝতে পারলে কি? না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। বলছে দেখো যে 4টি গরু এমন একটি আয়তক্ষেত্রাকার মাঠে 4 কোণে, মানে প্রতি কোণে একটি করে বাঁধা রয়েছে, যার দৈর্ঘ্য মানে ওই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র মাঠের দৈর্ঘ্যটা ওরা দিয়েছে 30 আর প্রস্থটা দিয়েছে 20, ঠিক আছে? আর এই 4 কোণে 4টে করে মানে একটা করে গরু বাঁধা আছে। যে গরুটা বাঁধা আছে তো সেই গরুগুলোর আর কি দড়ির যে দৈর্ঘ্য 7 সেমি, মানে বিষয়টা কেমন, এই হচ্ছে 7 সেমি দৈর্ঘ্য দিয়ে এই একটা গরু বাঁধা, গরুটা এতটা জায়গা চড়তে পারবে। এই একটা সেই 7 সেমি দৈর্ঘ্য দিয়ে এই গরু বাঁধা এরকম চড়তে পারবে। বিষয়টা বুঝতে পারছো? 7 সেমি দৈর্ঘ্য যেমন চড়তে পারবে, এখানে 7 সেমি দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দিয়ে, দৈর্ঘ্য মানে কি, এটা আর কি বৃত্তের কি বোঝায়, বৃত্তের ব্যাসার্ধ বোঝায়, তাই না? তুমি আমায় একটা জিনিস বলো, একটা বৃত্তকে যদি আমরা 4 ভাগ করি, তাহলে এই যেটুকু মাঠের মধ্যে পড়ছে সেটা 1 ভাগ পড়ছে, তাহলে এরকম 4 টুকরো পড়ছে, আর এরকম 4 টুকরো মেলালে পরে একটা পুরো বৃত্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরো বৃত্তটার পুরো সম্পূর্ণ ক্ষেত্রফলটা আর কি খাচ্ছে, গরুতে ঘাস খাচ্ছে আর কি সেই পুরো মাঠটার মধ্যে। বিষয়টা বুঝতে পারলে? 4টে এক জায়গা করলে পরে পুরো ওই 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা পুরো বৃত্তের মান পাচ্ছি আমরা। তাহলে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পুরো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা কি জানি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর আর এর মান তো ওরা দিয়ে দিয়েছে 7 সেমি, তাই না? সরি সেমি তো নয়, মিটার। লেখো না তুমি, 7 গুণ 7 লেখো, তাতেই হবে। কাটলে দেখো 7 দিয়ে 22কে গুণ করলে 154 মিটার হচ্ছে। এটা কি পেলাম? যে এই 154 মিটার পর্যন্তই আর কি ওই 4টে গরু আর কি ঘাস খেতে পারবে, তার বেশি খেতে পারবে না। এবার মাঠের ক্ষেত্রফল কত? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 30 আর 20 গুণ করলে 30 20 গুণ করলে 600 হচ্ছে, আর সেখান থেকে 154 মিটার হচ্ছে তোমার ওই করতে পারবে, গরুতে ঘাস খেতে পারবে, বাকিটা খেতে পারবে না। কত থাকছে দেখো, এখানে আসলে পরে 4 হচ্ছে, এখানে 1 এসে 4 হচ্ছে,
তোমার 46 মিটার আর কি গরুতে ঘাস খেতে পারবে না, মানে গরুগুলি চড়তে পারবে না। তোমাকে কি আমি এই প্রশ্নটা বোঝাতে পারলাম? দারুণ প্রশ্ন, কিন্তু এরকম টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় পাবে, ঠিক আছে? বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে। যে একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যের অনুপাত দিয়েছে এত, তার মানে দাদা একটু ভালো করে বুঝবে, এগুলো কিন্তু ভালো প্রশ্ন। এই একটা আয়তক্ষেত্রাকার পার্ক যার দৈর্ঘ্যর ও আর প্রস্থের অনুপাত দিয়েছে, মানে দৈর্ঘ্য যদি 3x হয় তাহলে সেক্ষেত্রে প্রস্থটা হবে 2x, ওরা সেটাই বলছে। বলছে যদি একজন ব্যক্তি পার্কের সীমানা ধরে, সীমানা মানে কি বস, এই যে পার্কটা চারপাশে ঘোরে, আর চারপাশে ঘোরা মানে সেটা কি পরিসীমাকে বোঝায়। তাই বলছে সীমানা ধরে 12 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে 8 মিনিটে, এটা লেখাটা দেখো, এটা বাংলায় হয়ে গেছে 8 মিনিট হবে, ঠিক আছে? 8 মিনিটে একটি রাউন্ড শেষ করে, মানে পুরোটা এক পাক ঘুরে আসে, মানে পুরো পরিসীমাটা ঘুরতে তার আর 8 মিনিট সময় লাগে 12 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে পার্কের ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, তুমি আগে দেখবা পরিসীমাটা কত, কি করে বার করবা। তুমি দেখো যে ওই ব্যক্তি ঘন্টায় 12 কিলোমিটার যায়, 8 মিনিট সে গিয়েছে, মানে পুরো এক পাক মারতে 8 মিনিট সময় লেগেছে, তাহলে তুমি মিনিটে প্রকাশ করো। দেখো ঘন্টা মানে সঙ্গে সঙ্গে বলবা দাদা 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে আমি এইভাবেও বলতে পারি যে 60 মিনিটে সে 12 কিলোমিটার মানে 12,000 মিটার গিয়েছে। অবশ্যই বলতে পারি কি পারি না বলো, 12,000 মিটার গিয়েছে, কারণ 1 কিলোমিটার সমান 1,000 মিটার, তাই 12 কিলোমিটার সমান 12,000 মিটার। তাহলে 1 মিনিটে সে যাবে, ঐকিক নিয়মে আমরা চলে গেলাম, বুঝতে পারছো? মানে 12,000/60, আর 8 মিনিটে কতটা যাবে গুণ 8। দেখো একটু কাটাকাটি করো, দেখো এটা কাটলে পরে হচ্ছে কত, 200 হচ্ছে, আর 8 দুগুণী 1600, তার মানে সে পুরো এক চক্কর মেরেছে, আর সে কতটা মেরেছে, 1600 মিটার মেরেছে, ঠিক আছে? তার মানে পরিসীমাটা আমরা পেয়ে গেলাম 1600 মিটার পরিসীমা। এবার আমরা কি ক্ষেত্রফল আমাদের বার করতে হলে তো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের সঠিক মানটা জানতে হবে, তাহলেই তো আমরা ক্ষেত্রফল বার করতে পারবো এই দুটো গুণ করে, তাই না? তাহলে পরিসীমা আমরা দেখতে পাচ্ছি কত, 1600 মিটার, আর দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে আমরা ধরে নিয়েছি 2x আর 3x, অনুপাতে দিয়েই দিয়েছিল ওরা, দেখেছো? তাহলে সঙ্গে সঙ্গে বলবা পরিসীমা সমান কি, আয়তক্ষেত্রে পরিসীমা বলে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই সমান হচ্ছে পরিসীমা, এই 1600 মিটার। এখানে আর লিখলাম না, এটা দেখে নাও। সঙ্গে সঙ্গে বলবা 3 2 5 5x, আর এদিকে 2 গুণ করলে 10x, 10x সমান হচ্ছে 1600 মিটার। আর দাদা এবার যদি শূন্য কেটে দিই তাহলে x এর মান দাঁড়াচ্ছে 160। তাহলে x সমান যদি 160 হয় তাহলে প্রস্থটা হয়ে যাবে 160 গুণ 2 মানে 16 দুগুণী 32, 320, আর দৈর্ঘ্যটা হয়ে যাবে 3 লং 48 মানে 480। তাহলে এবার ক্ষেত্রফল সমান কি, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। দেখো সঙ্গে সঙ্গে তুমি গুণ করে দাও, 480 আমরা দেখলাম দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 320, গুণ করব, দুটো শূন্য তুমি ছেড়ে দাও, এখানে বসিয়ে দিলে 8 দুগুণী 16, 6, 8 আর 1 9 গেল, 3 8 24, 4 হাতে 2 রইল, 12 14। সঙ্গে সঙ্গে যোগ করে বলবা যে অ্যান্সারটা হয়ে যাবে 6, আর এদিকে 13 3, আর এদিকে 5 1 মানে 15 36 দুটো শূন্য। দেখো 15 36 দুটো শূন্য, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তুমি পাবে বস, একটু ভালো করে বুঝে নাও। বলছে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, কিচ্ছু না, একদম সেম। তুমি কি করবা, আগে একটা ছবি করে নিলে এই যে একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যদি দাদা x হয় তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে 2x, তাই তো? বলছে যদি এর দৈর্ঘ্য 4 সেমি হ্রাস করা হয়, যা বলবে তুমি তাই করবা, দৈর্ঘ্যটা 4 সেমি হ্রাস করা হয়েছে মানে 4 সেমি কমানো হয়েছে, তাই -4 লিখলাম দৈর্ঘ্যের সাথে, এবং প্রস্থ 4 সেমি বৃদ্ধি করা হয়। দেখো প্রস্থর সাথে 4 সেমি, এটা যোগ চিহ্ন, যোগ 4, একটু দেখে নাও কষ্ট করে লেখাগুলো। বলছে তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 52 সেমি স্কোয়ার বৃদ্ধি পাবে, ঠিক আছে? কিচ্ছু না, আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য কত, 2x - 4, আর প্রস্থ দাদা হচ্ছে x +4, এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের গুণফল, যেটা করলে পরেই ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে কি 52 সেমি স্কোয়ার বৃদ্ধি পাবে। এখানে কিন্তু একটু বুঝবে, দেখো আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল, যখন আয়তক্ষেত্রটা প্রথমে কি ছিল, প্রথমে ছিল 2x দৈর্ঘ্য আর x হচ্ছে প্রস্থ, তার মানে 2x আর x গুণ করলে 2x² ছিল আগে,
2x² ছিল আগের ক্ষেত্রফল, তার সাথে আবার 52 বৃদ্ধি পেয়েছে কখন, যখন আমরা এই যে বাড়ালাম কমালাম দৈর্ঘ্য প্রস্থ। বিষয়টা বুঝতে পারলে? এইখানে কিন্তু 2x অনেকে শুধু ডাইরেক্ট 52 করে দেয়, সেখানে কিন্তু ভুল হয়ে যায়। দেখো অপশান টেস্ট করেও করতে পারো, আমি যাচ্ছি না, সঙ্গে সঙ্গে তুমি গুণ করো। দেখো 2x এর সাথে x গুণ করলে দাদা 2x², আর 2x এর সাথে 4 গুণ করলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস, আর হচ্ছে 4 দুগুণি 8, 8x, মাইনাস চিহ্ন দিলে, তাই না, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন বসলো, 4x, চটপট গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 16, এটা সমান এদিকে আছে কত, 2x² প্লাস 52, তাই তো বস। এবার দেখো 2x² কেটে বাদ হয়ে গেল, দুদিকে সমান আছে তাই। দেখো আর 8x থেকে 4x গেলে পরে দাদা তুমি বলবা 4x থাকছে, আর এই মাইনাস 16টাকে আমি ওপাশে নিয়ে গেলাম, সমান চিহ্নর ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 52-র সাথে যদি 16 যোগ করো তাহলে কত হচ্ছে বলো, তোমার হচ্ছে 68 হচ্ছে। দেখো 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত, x এর মান দাঁড়াবে হচ্ছে 17, তাই না। তার মানে আমরা দেখলাম দাদা x এর মান হচ্ছে 17, তার মানে প্রস্থ হচ্ছে তোমার কত, প্রস্থ দাঁড়াচ্ছে 17 আর 4 হচ্ছে 21। দেখো আমাদের জানতে চেয়েছে কি, বলছে এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। দেখো এখন কথাটা বলেছে, এখন দেখো এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 2x - 4, তার মানে x সমান যদি 17 হয় তাহলে 2x সমান 34, 34 থেকে দাদা 4 বাদ দিলে 30 হবে। অপশন দেখো এখানে একটা ভুল করে, মানে এখানে 30 করে নাও, 30 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখন কতটা বলেছে, যদি বলতো যে আগে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত ছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হতো, 17 দুগুণি 34ই হতো, কিন্তু এখন কতটা যেহেতু বলেছে তাহলে 17 দুগুণি 34 থেকে 4 বাদ দিতে হবে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি, 30 হবে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক হচ্ছে এত। এই যে দাদা একটা আয়তক্ষেত্র, বেশ ভালো কথা, যার পরিসীমার অর্ধেকটা বলে দিয়েছে 45, তার মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা তাহলে পরিসীমা হচ্ছে 90, অর্ধেক যদি 45 হয় তাহলে পুরো পরিসীমাটা কত, 90, সিম্পল ব্যাপার। তা বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 5 সেমি বেশি, বেশ ভালো কথা। প্রস্থ যদি দাদা x হয় তাহলে দৈর্ঘ্যটা তার থেকে 5 বেশি, মানে x + 5, বিষয়টা বোঝা গেল। বোঝে তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, সিম্পল সিম্পল, তুমি কি করবা, গুণ করো। ক্ষেত্রফল মানেই কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, তাহলে x প্লাস তোমার হচ্ছে, আচ্ছা দাঁড়াও ঠিক আছে, আগেই গুণ করো না, আগে দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থের মানটা বার করব কি করে, আগে আমরা দেখতে পাচ্ছি পরিসীমা রয়েছে, তাহলে পরিসীমা সূত্রে তুমি ফেলো, পরিসীমা সমান জানি 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x + 5 আর যোগ প্রস্থ হচ্ছে x, এটা সমানই 90 সেন্টিমিটার, তাই না। এখানে যোগ করলে হয় দাদা 2x + 5, এদিকে গুণ 2 রয়েছে, এদিকে 90 রয়েছে, তাহলে এদিকে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 4x + 10 সমান 90, তাহলে 4x সমান দাঁড়াচ্ছে, 10টা ওইদিকে গিয়ে বাদ হয়ে 80 হয়ে যাচ্ছে, x এর মান দাঁড়াচ্ছে 20, x এর মান 20, তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে দাদা 20, একটু লেখাটা দেখো, আর দৈর্ঘ্য হয়ে যাবে তার থেকে 5 বেশি অর্থাৎ 25। এবার ক্ষেত্রফল চলে আসি, দেখো 20 আর 25 গুণ করলে 500, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে বিষয়টা, চলো পরের প্রশ্ন। বলছে দেখো 16 মিটার গুণ 12 মিটার বিশিষ্ট আয়তকার অংশকে তোমার এই যে 20 সেমি এবং 10 সেমি বিশিষ্ট আয়তকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে, কিচ্ছু না, সঙ্গে সঙ্গে তুমি কি করবা, যে ছোট যে এককটা রয়েছে সেই এককে পরিণত করো। দেখো 16 মিটার সমান কত সেন্টিমিটার, তুমি সঙ্গে সঙ্গে বলবা 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে 16 মিটার সমান 1600 সেন্টিমিটার, তাই না। 12 মিটার সমান 1200 সেন্টিমিটার, এতটুকু এরিয়াকে আমাদের হচ্ছে কতগুলো টালি লাগবে, আমরা টালির দৈর্ঘ্য প্রস্থ কত, আমরা দেখছি 20 সেমি আর 10 সেমি, 20 গুণ 10, দেখো কত লাগবে, সিম্পল কেটে দাও, কাটলে পরে 2 দিয়ে কাটলে 6, 6 ষোলো 96, 96, এরপরে 2 শূন্য, মানে এতগুলো টালি লাগবে। এবার এই প্রশ্নটা একটু বাড়িয়ে দেয় যে একটা টালির পেছনে যদি 5 টাকা করে খরচ হয় বা 0.25 পয়সা করে খরচ হয়, তাহলে এত যেগুলো টালি লাগবে তা মোট কত টাকা খরচ হবে, এইভাবেও কিন্তু প্রশ্নটা বাড়িয়ে দিতে পারে, কিচ্ছু না, তুমি শুধু এই নিয়মের উপর অ্যাপ্লাই করে দিবা, দেখবা সঠিক উত্তর চলে আসবে। এবার চলে আসি, দেখো ওই যে দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম যে সবার প্রথমে যে বৃদ্ধি বৃদ্ধি বললে পরে a + b + ab বা 100, এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা এখানে, ঠিক আছে। এইটাই প্রশ্নেও কিন্তু আসে, বলছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে মানে দুটোকেই 10% ও 70% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, মানে দুটোই বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি বৃদ্ধি মানে কি বোঝায় দাদা, a + b আর ব্র্যাকেট এটা থাকবে ইন্টু প্লাস ab
বাই 100, এই সূত্রটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এ মানে ধরে নাও 10 যোগ বি মানে 70, যে কোনো একটা আগে পরে ধরে নাও, অসুবিধা নেই, যোগ এ বি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 70, আর নিচে 100। দেখো সঙ্গে সঙ্গে এটুকু যোগ করলে 80, যোগ দুটো শূন্য শূন্য কেটে দিলে তাহলে এদিকে 7 অক্ষে 7 থাকছে, 87, 87% কি হবে, বৃদ্ধি পাবে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন। দেখো বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি আর প্রস্থ হচ্ছে 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃদ্ধি একটা হ্রাস, বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি বললে আমরা কি জানি, যে এ মাইনাস বি, সরি প্লাস হবে না, মাইনাস এ বি বাই 100, তাই না বস? আমি এই সূত্রটা তোমাদের দেখিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে তুমি ধরে নাও যে এ সমান প্রথম 30 ধরে নিলে, মাইনাস বি সমানও 30 আছে, মাইনাস দিয়ে এ বি মানে হচ্ছে 30, আর হচ্ছে গুণ 30 বাই 100। দেখো 30 থেকে 30 চলে গেলে শূন্য হচ্ছে, বিয়োগ এখানে দেখো এই শূন্য শূন্য বাদ হয়ে গেল, 3 তিরিক্ষে 9, তার মানে -9%। এবার মাইনাস মানে কি বোঝায়, ভালো করে বুঝবে, মাইনাস মানে সেটা হ্রাস বোঝায়, আর যদি প্লাস চিহ্ন বেরোতো তাহলে সেটা বৃদ্ধি বোঝাতো। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা 9% হ্রাস হবে, 9%। যদি এখানে অপশন এরকম থাকতো যে 9% বৃদ্ধি, সেটা কিন্তু হতো না, ঠিক আছে? এই চিহ্নর জন্য কিন্তু মাইনাস হয়ে যাবে। বিষয়টা বোঝা গেলো। এই ছিল তোমাদের আয়তক্ষেত্র সম্পর্কে। দেখো তুমি একটা জিনিস বোঝো এবার, এইভাবে যদি 5 বছরে প্রিভিয়াসের প্রশ্নপত্রে 4টে 5টা 10টা করে যে এক্সট্রা প্রশ্ন রাখছি, এভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তোমার কি মনে হয় এর বাইরে কি তোমার কিছু আর করার প্রয়োজন আছে? আমি মনে করি কিচ্ছু করার প্রয়োজন নেই। পার ডে যেভাবে 10টা প্রশ্ন আমি করাচ্ছি, তুমি এইভাবে কন্টিনিউ এগুলো প্র্যাকটিস করো, এগুলো ভালো করে জিকে যেগুলো আসছে সেগুলো প্রশ্নগুলো ভালো করে পড়ে মুখস্থ করে রিভিশন করো। একটা প্রশ্নের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সও যেগুলো এসেছে সেই রিলেটেড, স্পোর্টস থেকে আসলে পরে স্পোর্টস পুরোটা তুলে দেবো আমি, কিচ্ছু চিন্তা ভাবনা করতে হবে না, শুধু পড়ে যাও। চলো পরে প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। নাম্বার সিরিজে একটা জিআই প্রশ্ন এসেছিল। দেখো 8, 17, 36, 75। তুমি এই সংখ্যাগুলো দেখেই বুঝে গেছো যে এখানে সংখ্যাগুলো যেহেতু একটু বেশি গ্যাপের রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে কোনো গুণের কাজ চলছে। সঙ্গে সঙ্গে বলবা দাদা 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 8 দুগুণে 16, তার সঙ্গে 1 যোগ করলে পরের সংখ্যাটা 17 চলে আসছে। ঠিক একই রকম 17-র সঙ্গে 2 গুণ করলে 34, তার সাথে 2 যোগ করলে হয়ে যায় 36। দেখো 36-এর সাথে 2 যোগ গুণ করলে পরে হয় 72, তার সাথে 3 যোগ করলে 75। 75-এর সাথে 2 হচ্ছে তোমার গুণ করলে হয় কত, 150, তার সাথে কত যোগ করবে, দেখো প্রথমটায় 1 যোগ করেছিলাম, তারপরে 2 যোগ করেছিলাম, তারপরে 3 যোগ করেছিলাম, এবার 4 যোগ করে তুমি বলবা 150 আর 4 154। অপশন ডি আমাদের সঠিক উত্তর। চটপট এবার নিজে একটু করার চেষ্টা করো। দেখো এই প্রশ্নটা নিজে বলো। দেখো সঙ্গে সঙ্গে কি করবা, দেখো এত বড় সংখ্যা থেকে ভয় পাওয়ার কিছু নেই। তোমার এই নাম্বার সিরিজের মানে জিআই করার সময় যদি কোনো কনসেপ্ট মাথায় না আসে, তুমি কি করবা, সঙ্গে সঙ্গে এই সংখ্যাগুলোর গ্যাপ খোঁজার চেষ্টা করবা, দেখবা পেরে যাবা। যদি তুমি এখানে গ্যাপ দেখো, দেখো 1912 থেকে তারপরে হয়ে গেল 2012, মানে 100 বেড়েছে, 100-র গ্যাপ, তাই না? তারপরে দেখো 2012 থেকে 2133, মানে তুমি এখান থেকে এটা বাদ দাও, বাদ দিলে কি হচ্ছে এখানে 1 2 1, মানে 121 হচ্ছে। তারপরে দেখো এটা থেকে এটা তুমি বাদ দাও, বাদ দিলে কি দাঁড়াচ্ছে তোমার, হচ্ছে এখানে তোমার দাঁড়াচ্ছে 4 4 1 144। তুমি এই তিনটে করেই বুঝে গেলে যেখানে দাদা 100 121 144 এগুলো কি, তুমি বলবা দাদা 10-এর স্কোয়ার 100, 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 140, তাহলে 13-এর স্কোয়ার হচ্ছে কত, 13 স্কোয়ার 169। দেখো তো এই যে 2446 থেকে 2277 যদি বাদ দাও, 169 আসছে কি, অবশ্যই আসছে। দেখো 16 থেকে 7 গেলে 9, 8, 14 থেকে 8 গেলে 6, এখানে হ্যাঁ 169। তার মানে তুমি বুঝে গেলে যে 14-র স্কোয়ার হয় 196, তার মানে এর সঙ্গে যদি 196 যোগ করি তাহলে চলে আসবে যেটা উত্তর হবে সেটা। সঙ্গে সঙ্গে বলবা 6 আর 6 12, 2 ইউনিটে, মানে এককের ঘরে 2 আছে অপশানে কোথায়, দেখো অপশানে একেই রয়েছে, কেবলমাত্র এককের ঘরে 2 রয়েছে। খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে, ঠিক আছে? চলো এটা তুমি প্র্যাকটিস, মানে কি বলবো, তুমি ভিডিওটা পজ করে নিজেও করতে পারো। দেখো সঙ্গে সঙ্গে বলবা দাদা আমরা দেখতে পাচ্ছি যে ছোট সংখ্যা বড় সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, এইভাবে অল্টারনেট করে যদি ছোট বড় দেয়, তাহলে তুমি একটা সংখ্যা ছেড়ে ছেড়ে হিসাব করবা। দেখো 21-এর থেকে 19 হলো, মানে 2 কমেছে, তারপরে আবার দেখো 17 হয়েছে, আরও 2 কমেছে, আবার দেখো তাহলে এখানে 17 থেকে 2 কমিয়ে তুমি বলবা দাদা 15 উত্তর হবে এখানে অপশন 2। বিষয়টা বুঝতে পারলে? চলে আসি পরের প্রশ্ন। দেখো
দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এখানে তুমি একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো ৯ আর ১৩ যদি তুমি যোগ করো তাহলে ২২ হয়ে যাচ্ছে, তাই না? আর ১৩ আর যদি তুমি ২২ যোগ করো তাহলে দেখো ১৩ আর ২২ কত হয়? ৩৫। ৩৫ আর ২২ যোগ করে দেখো ৫৭। ৫৭ আর ৯২ যোগ করো, দেখো চলে আসবে ১৪৯। মানে আগের দুটো যোগ করে পরেরটা আসছে। এখানে ৩৫ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আমি শুধু টাইপগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের এই নাম্বার সিরিজের জিআইগুলো আসতে পারে। দেখো দশমিক দেখে ভয় পেও না, দশমিক ছাড়াই তুমি কাজ করো। দেখো ৪৬-এর সঙ্গে কত যোগ করলে ৫২ আসে? সঙ্গে সঙ্গে বলবো দাদা ৬ যোগ করলে পরে, তাই না? ৫২ সাথে আবার ৬ যোগ করলে তোমার হচ্ছে চলে আসছে ৫৮। ৫৮ সঙ্গে ৬ যোগ করলে তোমার কত হচ্ছে বলো? 64 হচ্ছে, তাই না? 64 এর সঙ্গে যদি আবার ৬ যোগ করো, দেখো ৭, মানে ৭ মানেই ৭০ হবে। 0.7.0 বিষয়টা বুঝতে পারলে, তুমি বুঝেই গেলে যে 0.66 করে বাড়ছে। পয়েন্ট যদি তুমি ধরো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে এখানে বলবা যে 5.8 এর সঙ্গে 0.6 যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 6.4। অপশন ৩ আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সঙ্গে সঙ্গে তুমি এদের গ্যাপ খোঁজো। দেখো ৮৮ আর এইদিকে ৯৫ এর গ্যাপ কত হয় বলো? ৭। আর ৯৫ আর ১০৬ এর গ্যাপ হচ্ছে কত? তোমার হচ্ছে ১, ১১ আর কি। আর এখানে দেখো হচ্ছে গ্যাপটা হচ্ছে ১৩। একটু দেখে নাও লেখাগুলো, হ্যাঁ? আর ১৩৬ থেকে ১১৯ গেলে তোমার কত দাঁড়াচ্ছে বলো? ১৭ দাঁড়াচ্ছে। আর এখানে হচ্ছে ৫৫ থেকে ৩৬ গেলে পরে কত হয়? ৫৫ থেকে যদি ৩৬ এ ১৯ হচ্ছে, ১৯। আচ্ছা দেখো, আর 78 থেকে যদি তুমি বাদ দাও, এখানে হচ্ছে তোমার ২৩ হচ্ছে। তার মানে তুমি কি বুঝতে পারছো? গ্যাপগুলো মানে আমি এখানে লিখছি আরকি। দেখো তুমি বুঝলে যে দাদা ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা পর্যন্ত করে যোগ হচ্ছে পরপর। তাহলে ২৩ এর পরের মৌলিক সংখ্যা কত? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা ২৫ হবে না, ২৭ হবে না, ২৯। ২৩ এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে ২৯। তার মানে এই ১৭৮ এর সাথে ২৯ যোগ করলে কত হয়? ২০৭। ২০৭ আমাদের অপশন ২ সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো। আমি তোমায় বলেই দিয়েছি যে ছোট, বড়, আবার যদি দেখছো এখানে যে বড় আছে, কিন্তু এখানে আবার বড়, ছোট চলে এসছে। মানে অল্টারনেট করে আমরা দেখব। যখনই মাঝে একটা ছোট, বড় দেখব আমরা, এই যেমন বড়, ছোট, বড়। তার মানে এখানে অল্টারনেটিভ করে কাজ হচ্ছে। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা, এখানে যদি আমরা দেখি ৫ এর সাথে ৫ হচ্ছে ৫ যোগ করলে হচ্ছে ১০। ৫ যোগ করলে, ঠিক আছে? ১০ এর সাথে ৭ যোগ করলে হয় ১৭। ১৭ এর সাথে তাহলে ৫, ৭ এবার কি হবে? আর ২ বাড়িয়ে তুমি ৯ যোগ করো তো দেখো ১৭ আর ৯ ২৬। অপশন ২ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? এইভাবে কিন্তু খুব সহজেই তুমি করতে পারবে এই জিআই গুলো। প্র্যাকটিস করে নিবা নিজেরা। দেখো পরে ৪ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস ২০২৩ এর ৪ নাম্বার প্রশ্ন এসেছিল যে নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? কি হবে? লর্ড ডালহৌসি। অপশন ৪ আমাদের সঠিক উত্তর। এবার দেখো আমি যে তথ্যগুলো তুলেছি না, এই তথ্য হাজার খুঁজেও তুমি পাবে না। ঠিক আছে? লর্ড ডালহৌসি সম্পর্কে আমরা জেনে নেব যে লর্ড ডালহৌসি ১৮৪৮ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবা, সালটা গুরুত্বপূর্ণ। কত সাল? ৪৮ থেকে ৫৬। ৪৮ থেকে ৫৬ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর দেখো ইনাম কমিশন দ্বারা লর্ড ডালহৌসি জমিদারি প্রথা বাজেয়াপ্ত করেন। কোন কমিশন দ্বারা? ইনাম কমিশন দ্বারা লর্ড ডালহৌসি কি বাজেয়াপ্ত করেছিল? জমিদারি প্রথাটা বাজেয়াপ্ত করেছিল। কে? পরীক্ষায় যদি প্রশ্ন তুলে দেয় যে ইনাম কমিশন দ্বারা ভারতের কোন বড়লাট জমিদারি প্রথা বাজেয়াপ্ত করেছিল? লর্ড ডালহৌসি। দেখো লর্ড ডালহৌসি ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ গভর্নর জেনারেল, মাথায় রাখবে। লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতে সংযুক্তিকরণ নীতি চালু করেছিল। তাহলে সংযুক্তিকরণ নীতি কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। দেখো পাঞ্জাব ও নিম্ন বার্মাকে ব্রিটিশ ভারতে সংযুক্তিকরণ করেছিলেন কে? লর্ড ডালহৌসি। সপ্তবিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু করেন। তাহলে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কে চালু করেছিল? লর্ড ডালহৌসি। কত সালে? ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল এই রেলপথ প্রথম চালু হয়। মাথায় রাখবে, সালটাও গুরুত্বপূর্ণ। তার সাথে দেখে নাও ১৮৫৩ সালে টেলিগ্রাফ লাইন এবং ডাক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ১৮৫১ সালে বলেছিলেন যে অযোধ্যা রাজ্যটি একদিন আমার মুখে চেরি ফলের মতো পড়বে। তাহলে এই যে অযোধ্যা রাজ্যটি একদিন আমার মুখে চেরি ফলের মতো পড়বে, এটা কে বলেছিল? লর্ড ডালহৌসি। দেখো কত সালে বলেছিল? ১৮৫১ সালে বলেছিল। ঠিক তার ৫ বছর পর মানে ১৮৫৬ সালে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছিলেন
তিনি। ঠিক আছে, দেখো সপ্তবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, জয়পুর, ভগতপুর, উদয়পুর, ঝাঁসি ও নাগপুর ব্রিটিশ সাম্রাজ্যের সংযুক্তকরণ করেছিলেন। তাহলে এখানে মাথায় রাখবে এই তথ্যগুলো, প্রত্যেকটা পয়েন্টই মাথায় রাখবে যে লর্ড ডালহৌসি সপ্তবিলোপ নীতি প্রয়োগ করে তিনি প্রথম কোন রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন, সেটা হচ্ছে সাতারা। কত সালে? 1848 সালে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, সালটা মাথায় রাখবে। তারপরে দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটি সড়ক ই আজম বা বাদশাহী সড়ক নামে পরিচিত, এটি পুনর্নির্মাণ করেছিলেন লর্ড ডালহৌসি। আর এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কে নির্মাণ করেছিল? শেরশাহ সুরি, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। লর্ড ডালহৌসির সময়কালে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়েছিল। কত সালে? 1852 সালে। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কার সময়? লর্ড ডালহৌসির সময়, 1855 থেকে 56 সালে। একটা পয়েন্ট কিন্তু আমি বারবার করে বলছি, পড়ে মাথায় রাখবে, এতটা তোমাকে পড়তেই হবে, আর এইভাবেই তোমাকে পড়তে হবে যদি তুমি মানে কি বলবো খুব ভালোভাবে যদি পরীক্ষাটা পাস করতে যাও, তাহলে কিন্তু এইভাবে পড়তে হবে। মাথায় রাখবে যে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে সিমলা ঘোষণা করেছিলেন লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসির আমলেই বলা হয়েছিল যে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী আর কি সিমলা করা হবে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবে 1864 সালে লর্ড জন লরেন্স আনুষ্ঠানিকভাবে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেন। ঠিক আছে, তার সাথে দেখে নাও প্যারামাউন্টসি নীতি নামক নতুন নীতি চালু করেছেন লর্ড হেস্টিংস। ভালো পয়েন্ট, কি বললাম? প্যারামাউন্টসি নীতি নামক নতুন নীতি চালু করেছিল কোন বড়লাট? লর্ড হেস্টিংস। 1833 সনদ আইন অনুযায়ী ভারতে গভর্নর জেনারেলের দপ্তর তৈরি করা হয়েছিল। কি বললাম? প্রশ্নটা এমন দেবে যে হচ্ছে কোন আইন অনুযায়ী ভারতের গভর্নর জেনারেলের দপ্তর তৈরি করা হয়েছিল? 1833 সনদ আইন অনুযায়ী, মাথায় রাখবে। লর্ড ডালহৌসি লর্ড, এক মিনিট দেখে নাও। হ্যাঁ, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে 1835 সালে ভারতে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়। কোথায়? কলকাতায়। সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। আর এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীনতম মেডিকেল কলেজ, মাথায় রাখবে। তাহলে কলকাতা মেডিকেল কলেজ, যেটা হচ্ছে এশিয়ার সবথেকে প্রাচীনতম মেডিকেল কলেজ, এটা কত সালে স্থাপন করা হয়েছিল? 1835 সালে। কোন বড়লাটের আমলে? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলায় সতী দাহ প্রথা নিষিদ্ধ করেন। 1815 সালে কলিন ম্যাকেঞ্জি ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন। তাহলে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে? কলিন ম্যাকেঞ্জি। কত সালে? 1815 সালে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দেখো প্রশ্ন যদি বলে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, লর্ড মাউন্টব্যাটেন। আবার যদি বলে যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তাহলেও লর্ড মাউন্টব্যাটেনই সঠিক উত্তর হবে। দেখো স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল বললে পরে চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে সঠিক উত্তর। একদম মানে গুরুত্বপূর্ণ সব তথ্য আমি তুলে ধরেছি। ঠিক আছে, এগুলো সব পড়ে নিবা। দেখো ভারতে ইংরেজি শিক্ষার সূচনা করেছিলেন থমাস ম্যাকলে, মাথায় রাখবে। থমাস ম্যাকলে ভারতে ইংরাজি শিক্ষার সূচনা করেছিলেন। দেখো চার্লস কর্নওয়ালিসকে ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয়। রবার্ট ক্লাইভ ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর। ঠিক আছে, দেখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকারী হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের শাসনকালে 1793 সালে, মাথায় রাখবে। তার সাথে দেখে নাও যে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থা গঠন করার উদ্দেশ্য নেন কে? লর্ড রিপন, মাথায় রাখবে। যে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থা গঠন করার উদ্যোগ নিয়েছিল লর্ড রিপন। ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 সালে নিজের জন্য কলকাতায় বিরাট রাজপ্রাসাদ বা সরকারি আবাস নির্মাণ করেছিলেন, মাথায় রাখবে। দেখো 1765 সালে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের জন্য গভর্নর এবং ভারতের কমান্ডার ইন চিফ হিসাবে ভারতে আসেন এবং বাংলায় দ্বৈত শাসন চালু করেছিল। তাহলে বাংলায় দ্বৈত শাসন চালু করেছিল কে? রবার্ট ক্লাইভ। ঠিক আছে,
দেখো কলকাতায় 1781 সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মুসলিমদের তোমার হচ্ছে মুসলিম আইন ও শিক্ষা প্রদান করার জন্য। তাহলে যদি পরীক্ষায় আসে যে কোন বড়লাটের আমলে বাংলায় প্রথম আর কি তোমার মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, সেটা হচ্ছে বড়লাট ওয়ারেন হেস্টিংসের আমলে। কত সালে? 1781 সালে। কোথায়? কলকাতায়। এক একটা পয়েন্ট কিন্তু ভালো করে পড়ে নিবা। দেখো তারপরে মাথায় রাখবা যে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। সময়কালটা দেখে নিও, 1772 থেকে 85 পর্যন্ত। ঠিক আছে। 1773 সালে কলকাতাতে তোমার হচ্ছে ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষণা করেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। তারপর দেখো এই যে আমাদের কলকাতাটা না 1773 থেকে 1911 পর্যন্ত এই কলকাতাই ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। পরবর্তীকালে 1911 সালে 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে দিল্লিতে এই রাজধানী স্থানান্তরের ঘোষণা দিয়েছিলেন। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে। দেখো প্রশ্নটা এসেছিল যে হচ্ছে কোন বড়লাট ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? লর্ড ডালহৌসিকে। এবার তার সঙ্গে আমরা লর্ড ডালহৌসি সম্পর্কে এই যে ডিটেলসে এতটা তথ্য আমরা দেখে নিলাম। তারপরে দেখে নিলাম যে এই যে ভারতের যে বড়লাট যারা রয়েছেন, মানে ভারতের যে গভর্নর জেনারেল যারা রয়েছেন, তাদের সম্পর্কে আর কি গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো সব পড়ে নিয়েছি। তাই না? এইভাবেই কিন্তু এক একটা প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমরা যদি আমাদের সমস্ত ক্লাসগুলো করতে চাও এবং সমস্ত পিডিএফগুলো যদি নিতে চাও, তাহলে এই নাম্বারে তোমাকে 399 টাকা পেমেন্ট করতে হবে। যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করার পরে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ করবা বা স্ক্রিনশট পাঠিয়ে দেবা। আমি সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু আমাদের নির্দিষ্ট যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি তোমাকে অ্যাড করিয়ে দেবো। সেখান থেকে তুমি সমস্ত ক্লাসগুলো পাবে এবং সমস্ত পিডিএফগুলোও পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি আমাদের ডব্লিউবিপির যে ব্যাচটা ছিল সেখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের কিন্তু আর নতুন করে মানে অ্যাডমিশন নিতে হবে না। ঠিক আছে। তোমাদের কিন্তু কোনো রকমের কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা সেখানেও কিন্তু সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো। 5 নাম্বার প্রশ্নটা বলছে, দেখো যে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। তা স্রোতের গতিবেগ কিমি পার ঘন্টায় কত, সেটা আমাদের বার করতে হবে। দেখো খুবই সহজ একটা টপিক। এই কয়েকটা পয়েন্ট যদি তুমি একটু বুঝে নিতে পারো, তাহলে কিন্তু বাস এই টপিকের যে কোনো প্রশ্নই তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো বিষয়টা বোঝো। যদি তুমি কখনো তোমাকে যদি বলে যে অনুকূলের গতিবেগ সমান কি, মাথায় রাখবা যে অনুকূলের গতিবেগ বার করতে গেলে আমাদের নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে অনুকূলে যাওয়ার গতিবেগটা পাবো। দাদা অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে তীরের দিকে যাওয়া। মানে মোদ্দা কথা কি, যেমন সমুদ্রে কি তুমি দেখতে পাও যে স্রোতগুলো তীরে এসে পড়ে, তাই না? তার মানে যে তুমি সমুদ্রের মাঝখানে আছো, এবার তীরের দিকে আসছো, তার মানে তুমি অনুকূলে আসছো। বিষয়টা বুঝতে পারছো? যেখানে তোমার নৌকার যে নিজস্ব গতি সেটা তো কাজে লাগছেই, তার সাথে স্রোতের গতিবেগটাও কাজে লাগছে। সেই জন্য দেখবা অনুকূলের গতিবেগ সবসময় বেশি হয় প্রতিকূলের তুলনায়। ঠিক আছে। আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে তোমার নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ দিলে পরে আমরা প্রতিকূলের গতিবেগটা পাবো। মানে স্রোতের দিকে যাওয়া, মানে পার থেকে বা তীর থেকে তুমি স্রোতের মানে সমুদ্রের মাঝখানের দিকে যাচ্ছ, সমুদ্রের দিকে যাচ্ছ, সেটাই হচ্ছে প্রতিকূলের দিকে যাওয়া। ঠিক আছে। এখানে কিন্তু অনুকূলের তুলনায় প্রতিকূলের গতিবেগটা কম হয়। আর দুটো পয়েন্ট একটু দেখে নাও যে নৌকার গতিবেগ যদি আমাদের বার করতে বলে, সেক্ষেত্রে আমরা অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। ঠিক একই রকম তার উল্টোটা, যে স্রোতের গতিবেগ যদি বার করতে বলে, তাহলে অনুকূলের গতিবেগ থেকে প্রতিকূলের গতিবেগটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করব। ব্যাস, চলো এবার দেখো খুব সহজে সমাধান করবা কি করে। যে এখানে বলছে যে অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় আর প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। দাদা ঘন্টায় 6 কিলোমিটার যায় মানে কি? মানে প্রতিকূল, পি ফর প্রতিকূল। ঠিক আছে। প্রতিকূলে তার গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। তুমি বিষয়টা বুঝতে পারলে? তাহলে ইউনিটগুলো সেম করবা। তাহলে অনুকূলের গতিবেগ মানে ঘন্টায় কত কিলোমিটার যায়? তুমি এখানে দেখছো দাদা 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতটা যাবে? সঙ্গে সঙ্গে বলবো যে 6কে 10 দিয়ে গুণ করে 60 হলো, তাহলে 1কে 10 দিয়ে গুণ করে 10, মানে 60 মিনিটে 10 কিলোমিটার যায়। আর 60 মিনিট মানেই তো 1 ঘন্টা। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা অনুকূল সমান আমরা পেয়ে গেলাম যে 10 কিলোমিটার পার আওয়ার। আর আমি তো তোমাকে বললামই যে প্রতিকূলের তুলনায় অনুকূলের গতিবেগটা বেশি হয়।
এটা একটু দেখলেই তুমি বুঝতে পারবা। তাহলে এবার স্রোতের গতিবেগ দেখো কি বলছে, যে স্রোতের গতিবেগ সমান কি, অনুকূল থেকে প্রতিকূল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ। দেখো 10-এর থেকে 6 বাদ দিলে কত হয়, 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, অপশন ডি আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন বলছে দেখো, যে একটি নৌকা স্রোতের বিপরীতে 1 কিমি দূরত্ব আধ ঘন্টায় এবং স্রোতের দিকে 3 কিমি দূরত্ব 30 মিনিটে অতিক্রম করে স্থির জলে 8 কিমি, এটা 8 দেখে নিবা, 8 কিমি যেতে নৌকার কতক্ষণ লাগবে। বেশ ভালো কথা, স্থির জলে 8 কিমি যেতে নৌকার কতক্ষণ লাগবে, মানে নৌকার গতিবেগ জানতে চেয়েছে। তুমি সঙ্গে সঙ্গে আগে তুমি তো দেখেই নিয়েছো দাদা, নৌকার গতিবেগ বার করতে গেলে আমাদের এই যে অনুকূল আর প্রতিকূল দুটোই আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমরা আগে অনুকূল আর প্রতিকূল বার করব, তাহলেই আমরা নৌকা বার করতে পারবো। সঙ্গে সঙ্গে তুমি বলবা যে দাদা নৌকা স্রোতের বিপরীতে যাচ্ছে। স্রোতের বিপরীতে যাওয়া মানে কি বস? স্রোতের দিকে যাওয়া মানে অনুকূলে যাওয়া, আর ভালো করে বুঝবে। আর স্রোতের বিপরীতে যাওয়া মানে প্রতিকূলে যাওয়া। তাহলে ওরা প্রতিকূলটা কি বলছে, যে 1 কিমি যায় আধ ঘন্টায়। তাহলে আমরা সবসময় কিলোমিটার পার আওয়ার অথবা মিটার পার সেকেন্ড এরকম ইউনিটে বার করব। তাহলে এখানে কিলোমিটার পার আওয়ারে আমরা বার করব। তাহলে তুমি যদি বলো, তুমি বলো, নিজে বলো, যে আধ ঘন্টায় মানে 30 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে ঘন্টায় কতটুকু যাবে? 2 কিলোমিটার। সঙ্গে সঙ্গে বলবো প্রতিকূলের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। আর অনুকূলে কি বলছে ওরা, যে অনুকূলে মানে স্রোতের দিকে যাওয়া মানে অনুকূলে যাওয়া, যেখানে 30 মিনিটে 3 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যাবে, সিম্পল ব্যাপার। তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। বিষয়টা বুঝতে পারলে? আর স্থির জলে হচ্ছে 8 কিমি যেতে নৌকাটার কতক্ষণ সময় লাগবে। বেশ ভালো কথা, আমরা আগে নৌকার গতিবেগটা তো দেখে নিই। নৌকার গতিবেগ মানে কি? নৌকার গতিবেগ মানে অনুকূল যোগ প্রতিকূল আর তাকে 2 দিয়ে ভাগ, তাহলে পরে আমরা নৌকার গতিবেগটা পেয়ে যাব। দেখো অনুকূল 6 আর প্রতিকূল 2, 6 আর 2 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। তাহলে নৌকার গতিবেগ সমান তুমি বলবা দাদা 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে 8 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগবে নৌকাটার? 2 ঘন্টা সময় লাগবে। অপশন 4 এখানে সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো, একজন সাঁতারু যার গতিবেগ 15 কিমি পার ঘন্টা স্থির জলে স্রোতের অনুকূলে 30 কিমি যায় এবং ফিরে আসে, তা পুরো যাত্রায় তার সময় লাগে 4.5 ঘন্টা। কিমি পার ঘন্টায় স্রোতের গতিবেগ কত? দেখো ভালো করে বুঝবে। এখানে দেখো আমরা কি জানি বস? আমরা জানি অনুকূল সমান নৌকা যোগ স্রোত, তাই না? তাহলে অনুকূলে দেখো ওরা বলছে যে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যায়, অনুকূলে 30 কিলোমিটার যায়। আর ওই যে সাঁতারুর জায়গায় তুমি যদি বুঝতে না পারো, তুমি নৌকা ধরে নাও, যে একজন সাঁতারু না দিয়ে প্রশ্নটা এরকম দিয়েছে, একটি নৌকা যার গতিবেগ 15 কিমি পার ঘন্টা। তাহলে এই যে 15 কিমি পার ঘন্টাটা কি ওই সাঁতারুর গতিবেগ, অর্থাৎ নৌকা দিয়ে লেখা থাকলে আমরা বুঝে নিতাম যে নৌকার গতিবেগ। বিষয়টা বুঝতে পারছো? শুধু নৌকা শব্দটা তুলে দিয়ে ওরা সাঁতারু দিয়েছে। তাহলে এই এন এর মান মানে নৌকার গতিবেগটা তুমি এখানে কত বসাবে? 15 বসাবে। বিষয়টা বুঝতে পারলে? যোগ তোমার এস মানে স্রোতের গতিবেগ, এস ফর স্রোতের গতিবেগ। এবার এইটাকেই না বস আমরা একটু সাজিয়ে লিখতে পারি। দেখো এইভাবে লিখতে পারি যে 30 কিলোমিটার অনুকূলে যায়, আর অনুকূল মানে হচ্ছে নৌকা, নৌকা মানেই এখানে নৌকার জায়গায় সাঁতারু শব্দটা ব্যবহার করছে ওরা, সেটাই লিখলাম যে 15 কিলোমিটার পার আওয়ার, তার সাথে লাগবে আমাদের স্রোতের গতিবেগ। ঠিক একই রকম 30 কিলোমিটার ওরা ফিরে আসে, মানে সাঁতারু ফিরে আসে যার গতিবেগ 15 কিমি পার ঘন্টা, এবং তার সাথে স্রোতের গতিবেগটা বাদ দিতে হবে। আর সমগ্র যাত্রাপথে এই যেতে ফিরে আসতে টোটালে তার 4.5 ঘন্টাই, দেখো 4.5 ঘন্টা সময় লাগে। বিষয়টা বুঝতে পারলে? এইভাবেই কিন্তু এই অঙ্কটা তুমি ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, এবার দেখো তুমি এদেরকে লসাগু করে দেখতে হবে আমাদের কি আসে, তাই না? দেখো সেটা করার থেকে আমি মনে করি এই সমস্ত প্রশ্ন আসে না, তুমি একটু চট করে অপশান টেস্ট করবে। দেখো এখানে দশমিক যদি তোলো তাহলে নিচে 10 আসছে, মানে এই যে 15 যোগ এস, 15 বিয়োগ এস, এখানে এই এসের মান এই চারটের মধ্যে যে কোনো একটা এমনটা নিতে হবে যাতে এদের দুজনার লসাগু 10 অথবা 10-এর কোনো গুণিতক আছে। সঙ্গে সঙ্গে তুমি বলো কি নিবা, কি নিবা তুমি? এগুলো কিন্তু তোমাকে ধরতে শিখতে হবে। দেখো এসের মান যদি তুমি 6 নাও, 15 6 কোথায় 21 হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? আর 15 থেকে 6 গেলে 9, 21 9-এর লসাগু কোনো দিন 10 বা 10-এর কোনো গুণিতক আসে না, 6 হবে না। 3 নিলে পরেও দেখো হচ্ছে 12, আর এদিকে হচ্ছে 12 হচ্ছে, আর এদিকে হচ্ছে 18 হচ্ছে, এদের লসাগু 10-এর কোনো গুণিতক আসে না। 4 নিলেও আসে না, 5 নিলে আসে। 5 আমাদের উত্তর হবে। কি করে দেখো, এখানে এস এর মান তুমি 5 নাও, তাহলে কি হচ্ছে দেখো উপরে তো 30 রয়েছে, নিচে 15 আর 5 20,
বিষয়টা বুঝলে? যোগ দিলাম, এখানে ওপরে 30 রয়েছে, না 15 থেকে 5 গেলে হয় 10, আর এখানে রয়েছে 45/10। ঠিক আছে, এবার দেখো সমান চিহ্ন কি বলে, যে এদিকেও সমান এদিকেও সমান। দেখো দুদিকে সমান আছে নাকি তুমি দেখে নাও, সঙ্গে সঙ্গে তুমি বলবা এদের দুজনের লসাগু তো 20, একটু লেখাটা দেখে নাও, এদিকে 30 যোগ এদিকে হচ্ছে 60, তাহলে 90/20 সমান 45/10। দেখো বিষয়টা বুঝতে পারলে, এই লেখাটা একটু ভালো বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখছি যে 90/20 সমান 45/10। দেখো সেম না? অবশ্যই সেম, 2 দিয়ে কাটলেই তো এখানে 10 আর উপরে 45 হয়ে যাচ্ছে, দুপাশে সমান, মানে আমরা যেটা ধরেছি সেটাই সঠিক উত্তর। মানে এই টাইপের অঙ্কগুলো একটু ধরে নিয়ে করতে পারো, মানে কনসেপ্ট তুমি বোঝার চেষ্টা করো। দেখো পরে প্রশ্ন বলছে যে একজন মানুষ স্রোতের প্রতিকূলে 8 কিমি/ঘন্টা গতিবেগে, স্রোতের প্রতিকূলে 8 কিমি/ঘন্টা গতিবেগে, মানে প্রতিকূল ওরা দিয়ে দিয়েছে দাদা, প্রতিকূল ওরা দিয়ে দিয়েছে যে 8 কিলোমিটার/আওয়ার আর কি। ঠিক আছে, একটু দেখে নাও। আর স্রোতের অনুকূলে 12 কিমি/ঘন্টা গতিবেগে নৌকা চালাতে পারে, তাহলে অনুকূলের গতিবেগটা ওরা দিয়েছে 12 কিলোমিটার/আওয়ার। বিষয়টা বুঝতে পারছো? তো এবার বলছে স্থির জলে মানুষের গতিবেগ। মানুষের গতিবেগটা মানে কি, মানে মানুষ হোক আর নৌকা হোক তার নিজস্ব গতিবেগ মানে কি, সে আমরা যে পড়েছি যে নৌকার গতিবেগ দিয়ে, তাই না? তাহলে এখানে মানুষের গতিবেগ মানে নৌকার গতিবেগ, আর নৌকার গতিবেগ মানে কি বলে, নৌকার গতিবেগ বলে যে অনুকূল আর প্রতিকূল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, সঙ্গে সঙ্গে বলবা 12 আর 8 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে মানুষের গতিবেগ 10। দেখো অপশানে প্রথমে যে মানুষের গতিবেগ 10 কোন মতো একটাতে আছে, এটাই আমাদের উত্তর। পরেরটা না বার করলেও হবে, অপশান দেখে আমরা এখানে বুঝলাম। কিন্তু চলো জলের গতিবেগ কী হবে, সঙ্গে সঙ্গে তুমি তো জানোই যে দাদা জলের গতিবেগ মানে স্রোতের গতিবেগ, আর সেটা মানে হচ্ছে অনুকূল থেকে প্রতিকূল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ। দেখো 12 থেকে 8 গেলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 কিলোমিটার/আওয়ার। অপশান একই আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে, শুধু বুঝতে হবে তোমায়। দেখো বলছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগটা হলো 42 কিমি/ঘন্টা এবং স্থির জলের নৌকার গতিবেগটা হলো 54 কিমি/ঘন্টা। তা স্রোতের অনুকূলের নৌকার গতিবেগ, অনুকূলটা বার করতে বলেছে। আমরা কি পাচ্ছি প্রশ্নের মধ্যে, কি পাচ্ছি আগে সেটা দেখো। প্রশ্নের মধ্যে আমরা প্রতিকূল পাচ্ছি দাদা 42 কিমি/আওয়ার, মানে কিলোমিটার/আওয়ার, আর স্থির জলের নৌকার গতিবেগটা পাচ্ছি দাদা, নৌকার গতিবেগটা পাচ্ছি 54 কিলোমিটার/আওয়ার, তাই তো? তা এবার আমাদের অনুকূলের গতিবেগ বার করতে বলেছে। দাদা আমরা অনুকূল সমান কি জানি, অনুকূল সমান জানি নৌকা যোগ স্রোত, তাই না? তাহলে এখানে তুমি বলো আমায় যে নৌকা তো আমরা দেখতেই পাচ্ছি 54, নৌকা তো আমরা 54 দেখতেই পাচ্ছি, কিন্তু স্রোতটা কত সেটা কি করে বার করবো? স্রোত আর নৌকা না পেলে তো আমরা অনুকূলটা বার করতে পারছি না। তাহলে তুমি এই প্রতিকূলের সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু তুমি এখান থেকে স্রোত বার করতে পারো, কারণ তুমি জানো যে প্রতিকূল সমান নৌকা বিয়োগ স্রোত, তাই না? তাহলে প্রতিকূল সমান কি, প্রতিকূলে আছে 42, নৌকা আছে 54 মাইনাস স্রোত। দেখো 54 যদি এ পাশে তুমি পাঠিয়ে দাও, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত দাঁড়াচ্ছে 12, 12 সমান -12 আর কি, আর এদিকে মাইনাস এস, মাইনাস মাইনাস বেরিয়ে গিয়ে তুমি বলবা এস এর মান হচ্ছে 12, তাহলে এস এর মান কি 12, তাহলে 54 আর 12 যোগ করলে কত হয় 66 হয়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বোঝা গেল? চলো আচ্ছা দেখো 1 মিনিট, 5 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। বলছে এক ব্যক্তি স্থির জলে 12 কিমি/ঘন্টা গতিবেগে নৌকা চালাতে পারে। তা বলছে মানে স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা, স্রোতের প্রতিকূলে 50 কিমি এবং স্রোতের অনুকূলে 70 কিমি অতিক্রম করতে লোকটির গৃহীত মোট সময় কত লাগবে সেইটাই আমাদের জানতে চাই। সিম্পল, কোনো অসুবিধা নেই। আমরা কি জানি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলে, দেখো স্থির জলে ওই ব্যক্তিটা 12 কিমি/ঘন্টা গতিবেগে নৌকা চালাতে পারে। তার মানে এটা কি, এই 12 কিমি/ঘন্টা এটা কি, সঙ্গে সঙ্গে বলবা দাদা এটা তো নৌকার গতিবেগ, তাই না? 12 কিলোমিটার/আওয়ার। আর ওরা বলছে যে স্রোতের গতিবেগ 2 কিমি/আওয়ার, স্রোতের গতিবেগটা দিয়েছে 2 কিলোমিটার/আওয়ার, তাই না? এবার আমরা দেখব যে আমরা কি জানি। দেখো অনুকূলে তার যেতে, অনুকূল সমান, তুমি একটা একটা করে বার করো। আগে ওরা প্রতিকূল দিয়েছে, এই তো প্রতিকূল দিয়ে প্রতিকূলও বার করো। প্রতিকূল সমান নৌকা বিয়োগ স্রোত, প্রতিকূল সমান ওরা দিয়েছে 50 কিলোমিটার যেতে হবে, যেখানে নৌকার গতিবেগ দিয়েছে 12 আর স্রোতের গতিবেগ 2, 12 থেকে 2 গেলে 10, 10 দিয়ে 50কে কেটে দাও, সঙ্গে সঙ্গে 50কে কাটলে পরে তুমি বলবা
যে 5 হবে, যে তার প্রতিকূলের মানে 50 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগবে। এটাকে তুমি এইভাবেও করতে পারতে যে 50 সমান প্রতিকূল আর এদিকে নৌকা বিয়োগ স্রোত, মানে নৌকার মান আর স্রোতের মান বার করে তুমি ডাইরেক্ট টাইমটা বার করতে পারতে। বিষয়টা বোঝা গেল? এইভাবে করলেও হবে, এইভাবে করলেও কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ, তাহলে এদিকে 5 ঘন্টা লাগলো, মাথায় রাখবে। আর অনুকূলে তোমার হচ্ছে 70 কিলোমিটার যেতে হবে, যেখানে নৌকা যোগ স্রোত লাগে, তাই না? নৌকা হচ্ছে 12 আর স্রোত হচ্ছে 2, 12 আর 2 কত? 14, 14 দিয়ে 70 কে 5 14 70, মানে অনুকূলেও 5 ঘন্টা, প্রতিকূলেও 5 ঘন্টা, টোটালে 10 ঘন্টা সময় লাগবে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? পরে প্রশ্ন দেখো, বলছে স্রোতের প্রতিকূলে 144 কিমি পথ অতিক্রম করতে একজন মাঝির সময় লাগে 12 ঘন্টা। কোন দিকে? প্রতিকূলে। কতটা? 144 কিলোমিটার যেতে তার 12 ঘন্টা সময় লাগে, মানে পার ঘন্টায় কতটা যায় আমরা সেটা দেখবো। এখানে বলেই দিয়েছে কিমি পার ঘন্টায় কত ছিল স্রোতের গতিবেগ। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তুমি বলবা 12 12 144, মানে 144কে 12 দিয়ে কাটলে 12 হচ্ছে, মানে ঘন্টায় সে 12 কিলোমিটার যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? আর অনুকূলে ওরা কি বলছে যে দেখো, পক্ষান্তরে স্রোতের অনুকূলে একই দূরত্ব, মানে ওই 144 কিলোমিটারই তাকে মানে অতিক্রম করতে তার সময় লাগে 9 ঘন্টা, মানে 144 কিলোমিটার সে 9 ঘন্টায় যাচ্ছে। তাহলে তার গতিবেগ কত? অনুকূলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দা 144কে 9 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 9 16 144, 16 হচ্ছে, 16 কিলোমিটার পার আওয়ার। এবার তুমি আমায় বলো, স্রোতের গতিবেগ বার করা কোনো ব্যাপার? তুমি সঙ্গে সঙ্গে জেনেই গেছো, প্রতিকূল অনুকূল জেনেই গেছো। নৌকা স্রোত সমান কি? স্রোত সমান তুমি বলবা দাদা যে অনুকূল থেকে প্রতিকূল বাদ দাও, মানে 16 থেকে 12 বাদ দাও, 4 হচ্ছে, তাকে 2 দিয়ে ভাগ, 2 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের গতিবেগ। দেখো, তাহলে এই দেখো, এই যে স্রোত রিলেটেড আমরা 5টা 6টা প্রশ্ন করে নিলাম। এবার তুমি আমায় বলো, তোমাদের যে 14টা পিবিআরসিআরসির প্রশ্ন আমি রিভিশন করাবো, তার মধ্যে কি আর নৌকা স্রোতের প্রশ্ন আসবে না? অবশ্যই। অন্তত 5টা শিফটে তো মানে 5টা পরীক্ষায় তো নৌকা স্রোতের বা এই বোর্ড অ্যান্ড স্ট্রিমটের এই অঙ্ক তো আসবে সেখান থেকে। তাহলে সেখান থেকে আবার যদি আমরা এরকম 6টা করে প্রশ্ন 5 6 আরও 30টা প্রশ্ন প্র্যাকটিস করে নিই, তোমার সেগুলো তো আর আমি এই সেম প্রশ্নই তুলব না, সেগুলো আবার অন্য টাইপেরগুলো তুলবো। সেখানে যে টাইপ তুলেছে সেই টাইপ আমি তুলে দেবো। তাহলে 30 রকমের টাইপ তোমার নৌকা স্রোত থেকে, শুধু নৌকা স্রোত বলে কথা নাই, এমন করে সমস্ত প্রশ্নটাই, মানে সমস্ত টপিক কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে শুধু এই পিভিআরসিএসে প্রশ্ন পড়ে। বিষয়টা বুঝতে পারছো? এই জন্য আমি বলছি এই ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে একবার বুঝে করে নাও, তারপরে তুমি নিজে এগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবা। ঠিক আছে, দেখো 6 থেকে এটা হচ্ছে কত নাম্বার? দেখো 7 নাম্বার দিয়ে, ঠিক আছে, মানে মোটামুটি 6 থেকে 10 নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি হচ্ছে সব তোমাদের রেখেছি, মানে এগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি এই ক্লাসটা। ঠিক আছে, এই টেলিগ্রাম থেকে তুমি দেখে নেবে। আমি আগেই বলেছি সমস্ত ক্লাস ইউটিউবে আমি দিতে পারবো না, ঠিক আছে, কয়েকটা ক্লাস ইউটিউবে পাবে, আর বাকি ক্লাস কিন্তু টেলিগ্রামে তোমাদের গুগল ক্লাসরুম হোক, আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে, তুমি কিন্তু সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো করে পড়ো, কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবো। আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছি, দেখো ডেসক্রিপশনে রয়ে গেছে, অসুবিধা নেই। রাখছি, কেমন? জয়েন্ট।